জাঁতারিউয়ের ডায়েরিতে ডাক্তার রিওর সঙ্গে ওর একটা সাক্ষাৎকারের উল্লেখ আছে। সাক্ষাৎকারটি নেওয়ার জন্য রিওর বাসায় যায় সে। তারিউ পৌঁছবার ঠিক আগে রিওর মার মুখের দিকে তাকালো। খাবার ঘরের এক কোণে বসে আছেন ওর মা। চোখ দুটো পড়ে আছে বাইরে শূন্য রাস্তার ওপর। মহামারীর পর থেকে রাস্তার আলো 3 ভাগের 2 ভাগ কমানো হয়েছে। প্লেগ না থামা পর্যন্ত রাস্তার আলো এমনই থাকবে না? জিজ্ঞেস করলেন মাদাম রিও। হ্যাঁ মা। রিও দেখল ওর মার দৃষ্টি এসে পড়েছে ওর কপালের ওপর। নিশ্চয়ই গত কয়েকদিনের অতিরিক্ত খাটুনি আর উৎকণ্ঠার ফলে ওর কপালের ক্লান্তির ছাপ দেখা গিয়েছে। আজকের দিনটা কেমন গেল জানতে চাইলেন মা। আগের মতোই। ঠিকই বলেছে রিও। প্যারিস থেকে আনা নতুন সিরামগুলো আগের সিরামের মতো কাজ দিচ্ছে না, ফলে বাড়ছে মৃতের সংখ্যা। রোগীর দেহের ফোড়াগুলো সহজে ফাটতে চাইছে না, সুপারির মতো শক্ত হয়ে উঠছে। এদিকে মহামারী নতুন রূপ নিচ্ছে। প্লেগ থেকে দেখা দিচ্ছে নিউমোনিয়া। ডাক্তারদের পরামর্শে প্রিফেক্ট কিছু নতুন আইনকানুন পরিবর্তন করেছেন, কিন্তু অবস্থার তাতে কোনো পরিবর্তন হয়নি। ছোটবেলায় মায়ের বাদামি কোমল চোখের দিকে তাকালেও রিও এক ধরনের ভালোবাসা অনুভব করত। আজও মায়ের দিকে চেয়ে সে ওই স্মৃতির অনুভূতিটি জেগে উঠল। মা, তুমি ভয় পাও না? এই বয়সে আর ভয় পাওয়ার কি আছে রে? আমি ঠিকমতো প্রায়ই বাসায় ফিরতে পারি না। তুই ফিরে আসবি এটা ভাবলে আমার অপেক্ষা করতে খারাপ লাগে না। আর কোন খবর আছে? তোমার বৌমা ওর শেষ টেলিগ্রামে লিখেছে সব কিছু ঠিকমতো চলছে। জানো মা, আমি যাতে উদ্বিগ্ন হয়ে না পড়ি সেজন্যই ও অমন লেখে। দরজায় বেল বেজে উঠল। দরজা খোলার জন্য এগিয়ে গেল রিও। তারিউকে একটা ধূসর রঙা প্রকাণ্ড ভালুকের মতো দেখাচ্ছে। ওকে বসার জন্য একটা চেয়ার এগিয়ে দিল রিও। তারিউ সরাসরি ওর বক্তব্য শুরু করলো। বড়জোর 15 দিন কি 1 মাস, তারপর সব কিছু আমাদের নাগালের বাইরে চলে যাবে। আমারও তাই মনে হয়। শুনছি বাধ্যতামূলকভাবে সবল দেহের সব মানুষকেই নাকি মহামারী প্রতিরোধের কাজে সাহায্য করতে হবে। কর্তৃপক্ষ তাই ভাবছেন, কিন্তু লোকে ব্যাপারটা ভালো চোখে দেখবেন না। তাহলে স্বেচ্ছাসেবকের আহ্বান জানাতে পারেন। হয়েছে, কিন্তু সাড়া পাওয়া যায়নি। সেটা তো সরকারিভাবে করা হয়েছিল, সাধারণ মানুষের উপর দায়িত্ব দেওয়া উচিত। কি করতে বলেন আপনি এই অবস্থায়? যারা স্বেচ্ছায় এগিয়ে আসতে চায় এমন কিছু সংখ্যক মানুষকে নিয়ে কয়েকটা দল গড়ে তোলার একটি প্ল্যান তৈরি করেছি আমি। প্ল্যানটাকে যাতে কার্যকর করা যায় তার ব্যবস্থা করতে হবে আপনাকে। নিশ্চয়ই, কর্তৃপক্ষকে দিয়ে আপনার প্ল্যান অনুমোদন করিয়ে নেওয়ার সমস্ত দায়িত্ব আমার। কিন্তু একটা ব্যাপার নিশ্চয়ই আপনার অজানা নেই। এই কাজে যারা সাহায্য করার জন্য এগিয়ে আসতে চায় তাদের নিজেদের জীবন বিপন্ন হওয়ারও কিছুটা আশঙ্কা রয়েছে। আপনি এই বিপদের সম্ভাবনা ভালোভাবে চিন্তা করে দেখেছেন তো? এই মুহূর্তে আমি শুধু এটুকুই জানি, শহরে বহু লোক অসুস্থ, তাদের চিকিৎসা এবং সেবার প্রয়োজন। আমি তাদের রক্ষা করার জন্য সাধ্যমতো চেষ্টা করছি। আমার জন্য এটুকুই কি যথেষ্ট নয়? তারও কয়েক মুহূর্ত একদৃষ্টিতে চেয়ে রইল রিওর মুখের দিকে। তারপর ঘুরে দাঁড়িয়ে দৃঢ় পায়ে এগিয়ে গেল দরজার দিকে। রিও অনুসরণ করলো ওকে। রাস্তায় নেমে ওদের মনে হলো অনেক রাত হয়েছে, 11টা বাজে বোধহয়। একটা অস্পষ্ট খসখসে শব্দ ছাড়া শহরের চারদিকে শান্ত। দূরে শোনা যাচ্ছে একটা অ্যাম্বুলেন্সের ঘণ্টার ক্ষীণ শব্দ। দুজনে গাড়িতে ঢুকলো। ইঞ্জিন স্টার্ট দিল রিও। কাল একবার হাসপাতালে আসবেন। এই দুঃসাহসিক কাজে নামার আগে একটা ইনজেকশন দেব আপনাকে। মনে রাখবেন, আপনার মৃত্যুর আশঙ্কা 3 বার আর বাঁচার সম্ভাবনা মাত্র 1। প্রায় 100 বছর আগে প্লেগের আক্রমণে পারস্যের এক শহরের সমস্ত লোক নির্মূল হয়ে যায়। বেঁচে ছিল শুধু একজন। ওই মানুষটির কাজ ছিল প্লেগে যারা মারা যেত তাদের গোসল এবং দাফন করা। 8 পরের দিন থেকে কাজ শুরু করে দিল তারিউ। কিছু সংখ্যক লোককে নিয়ে গড়ে তুলল একটা স্যানিটারি দল। পরে পরিচালনায় আরও এই ধরনের অনেক দল গড়ে উঠল। এই স্কোয়াডগুলো শহরবাসীদের দুর্যোগ মোকাবেলায় সাহায্য করল। সেই সঙ্গে তাদের মনে এই উপলব্ধিও জাগালো, প্লেগকে পরাজিত করার জন্য যা কিছু করা দরকার তার সবটাই নির্ভর করছে তাদের উপর। ঠিক এই সময় শহরে এক শ্রেণীর নীতিবাগীশ গজিয়ে উঠল। তারা প্রচার করতে শুরু করলো, মহামারীর বিরুদ্ধে করার কিছুই নেই, এটাকে মেনে নিতে হবে। জাঁতারিউ, রিও এবং ওদের বন্ধু বান্ধবরা অবশ্য অটল রইল নিজেদের সিদ্ধান্তে। সে সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজ হয়ে উঠল আসন্ন মৃত্যুর হাত থেকে মানুষকে রক্ষা করা, আর খুব বেশি লোক যাতে তাদের প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে না পারে তার উপযোগী ব্যবস্থা নেওয়া। এবং ওরা তাই করে চলল। ডাক্তার ক্যাসেলও ওই অবস্থায় সবচেয়ে স্বাভাবিক কাজটি করতে এগিয়ে এলো। হাতের কাছে যেসব যন্ত্রপাতি পেল সেগুলো দিয়ে অটল বিশ্বাসে প্রস্তুত করতে লাগলো সিরাম।
নিজের শরীরের দিকে ভ্রুক্ষেপ না করে। গ্রাদও সাথে স্যানিটারি স্কোয়াডের সেক্রেটারি হিসেবে কাজ করতে এগিয়ে গেল। এতটুকু ইতস্তত করতে দেখা গেল না ওকে। শুধু একটাই অনুরোধ করলো সে, একটু হালকা ধরনের কাজ যেন দেওয়া হয় তাকে, কারণ এই বয়সে কঠিন কাজ করা ওর পক্ষে সম্ভব নয়। ওকে কাজ দেওয়া হলো রিপোর্ট প্রস্তুত করা এবং পরিসংখ্যান রাখার। কোনো দিন সন্ধ্যায় রিপোর্ট প্রস্তুত করা এবং পরিসংখ্যানের কাজ শেষ হয়ে যায়, তখন গ্রাদ আর রিও গল্প জুড়ে দেয়। কিছুদিন পরে তারিও ওদের গল্পে যোগ দিতে লাগলো নিয়মিতভাবে। এখন আগের চেয়ে অনেক সহজভাবে এই দুই বন্ধুর কাছে জীবনের সুখ দুঃখের গল্প করে গ্রাদ। আপনার সেই অশ্বারোহিণী ভদ্রমহিলা কতদূর এগুলো? তারিও মাঝে মাঝে জিজ্ঞেস করলো গ্রাদকে। গ্রাদ হেসে জবাব দেয়, ঘোড়া কদমে চলছে, সত্যি। একদিন সন্ধ্যায় গ্রাদ ঘোষণা করল, আমি আমার অশ্বারোহিণী নায়িকার আগে রুচিসম্পন্ন এক যুবতী শব্দগুলো ব্যবহার না করে তন্নি শব্দটি ব্যবহার করব। কিছুদিন পর প্রকাশ পেল অফিসের কাজে অমনোযোগী হয়ে উঠেছে গ্রাদ। একদিন দফতরের প্রধান ওকে ডেকে ভীষণ ধমকালেন। আসলে গ্রাদ ক্রমেই পরিশ্রান্ত এবং দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তা সত্ত্বেও স্যানিটারি স্কোয়াডের জন্য পরিসংখ্যান সংগ্রহ করা, অফিসের হিসেবপত্র ঠিক রাখা, এসব কাজগুলো ঠিকমতো করে যাচ্ছিল গ্রাদ। 9. র্যাবেয়া সিদ্ধান্ত নিয়েছিল কিছুতেই প্লেগের কাছে পরাভব মানবে না এবং তার জন্যে সংগ্রামও করেছিল ও। যখন বুঝতে পারল ও বৈধ উপায়ে শহরের বাইরে যাওয়া সম্ভব নয়, তখন ঠিক করলো ভিন্ন রাস্তায় চেষ্টা করতে হবে। প্রথমে ও যোগাযোগ করলো বিভিন্ন কাফের ওয়েটারদের সঙ্গে। প্রতি শহরেই দৃষ্টি আড়ালে কোথায় কী ঘটছে তার খবর রাখে কাপের ওয়েটাররা। প্রথমে যার সঙ্গে ওর কথা হলো সে জানালো পালাবার চেষ্টা করলে কঠিন শাস্তি দেওয়া হবে। পরে অন্য একটা ক্যাফের ওয়েটার ওকে চোর ভেবে বসলো এবং বের করে দিল ক্যাফে থেকে। একদিন রিওর বাসায় এ নিয়ে কথা বলছে র্যাবেয়া, এমন সময় সেখানে এলো কটার্ড। ওদের কথাবার্তা শুনে ফেলল ও। এই ঘটনায় বেশ কিছুদিন পর হঠাৎ কটার্ডের সঙ্গে রাস্তায় দেখা হলো র্যাবেয়ার। বেশ আন্তরিকতার সাথে ওকে অভ্যর্থনা জানালো কটার্ড। আরে র্যাবেয়া যে, এখনও কিছু করতে পারেননি মনে হচ্ছে? না, কিছুই না। এরপর কটার্ড যা বলল তাতে থ হয়ে গেল র্যাবেয়া। কিছুদিন হলো শহরের বিভিন্ন ক্যাফেতে ঢু মেরে বেড়ানোই কটার্ডের একমাত্র কাজ হয়ে উঠেছে। এতে বেশ কিছু লোকের সঙ্গে পরিচয় হয়েছে ওর। তাদের কাছ থেকে ও জানতে পেরেছে লোক পাচার করার একটা সংস্থাও নাকি শহরে আছে। সত্যি? আপনি খবর দিতে পারবেন? জিজ্ঞাসা করলো র্যাবেয়া। অবশ্যই, এরকম একটা প্রস্তাব এসেছিল আমার কাছেও। ওদের সাথে যোগাযোগ করার উপায় কি? সেটা অবশ্য খুব সহজ নয়। আচ্ছা, আসুন দেখি আমার সঙ্গে। তখন বিকেল 4টে। মাথার উপর গুমোট আকাশ, অসহ্য গরম পড়েছে। পথে ঘাটে কোথাও প্রাণের চিহ্ন মাত্র নেই। দোকানপাটের সামনে পর্দা টানানো, ছায়া ঘেরা একটা রাস্তা ধরে বেশ কিছুদিন নীরবে হাঁটল ওরা দুজন। র্যাবের দৃষ্টি আকর্ষণ করে কটার্ড বলল, রাস্তায় কুকুর চোখে পড়ছে না। সাধারণত এ সময় কুকুরগুলোকে দেখা যায় দরজার সামনে ক্লান্তভাবে গড়াতে এবং লম্বা জিভ বের করে হাঁফাতে। দুজনে বুলেভার্দে দ্য প্যালামিয়ার সামনে দিয়ে এগিয়ে প্যালেস দি আর্মসকে পেছনে ফেলে আরও কিছুদের হাঁটার পর মোড় নিল ডকইয়ার্ডের দিকে। বাহাতে পড়ল সবুজ রঙের একটা ক্যাফে, সামনে একটা হলুদ রঙের শামিয়ানা টানানো। একেবারে রাস্তা পর্যন্ত চলে এসেছে শামিয়ানাটা। ভেতরে ঢুকে কপালের ঘাম মুছল ওরা। চারপাশে কয়েকটা টেবিল, সেগুলোও সবুজ রঙের। ভেতরে কোনো লোক নেই। ভন ভন করছে মাছি। মদ বিক্রির কাউন্টারে বসে আছে একটা তোতা পাখি। দেয়ালে ঝুলছে মাকড়সার জালে ঢাকা কতকগুলো পুরানো ছবি। প্রত্যেকটা টেবিলে পাখির শুকনো বিষ্ঠা ছড়ানো। র্যাবেয়া ভাবছে এগুলো এলো কোত্থেকে। এই সময়ে ঘরের এক অন্ধকার কোণ থেকে ডানা ঝাপটিয়ে লাফাতে লাফাতে ওর সামনে এসে দাঁড়ালো সুন্দর একটা মোরগ। কটার্ড গা থেকে কোট খুলে টেবিলের উপর ছুঁড়ে ফেলে কয়েকবার জোরে জোরে ঘা দিল টেবিলে। খুলে গেল পেছনের দরজাটা। বেরিয়ে এলো গলাবন্ধ নীল অ্যাপ্রন পরা এক লোক, বেটে। প্রায় চিৎকার করে কটার্ডকে অভিনন্দন জানালো এবং লাথি মেরে মোরগটাকে সরিয়ে দিয়ে তার জায়গায় নিজে এসে দাঁড়ালো। ওর গলার জলদ গম্ভীর আওয়াজে চাপা পড়ে গেল মোরগটার কক কক শব্দ। মদের ফরমাশ দিয়ে কটার্ড জানতে চাইল গ্রাসিয়া কোথায়। বামন জানালো গত কয়েকদিন থেকে গ্রাসিয়াকে ক্যাফেতে দেখা যায়নি। আজ সন্ধ্যায় আসবে? কী করে বলি? সে কি তার সব গোপন কথা আমাকে জানায়?
আপনিই তো ভালো জানেন কখন আসবে বা আসবে না। না, তা নয়, আমি আমার এই বন্ধুর সঙ্গে ওর পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম। বামন ওদের পাশে বসা ভেজা হাত দুটো পরনের অ্যাপ্রনে মুছল এবং এই ভদ্রলোকেও আপনার মতো ব্যবসা করে নাকি? হ্যাঁ, সংক্ষেপে জবাব দিল কটার। দেখা যাক, সন্ধ্যার দিকে একবার আসুন, ছেলেটাকে দিয়ে ওকে না হয় খবর পাঠাবো। ক্যাফে থেকে বেরিয়ে র্যাবেয়া কটারের কাছে জানতে চাইল, লোকটা কিসের ব্যবস্থার কথা বলছিল? চোরাচালানের কথা। ফটকের পাহারাদারকে ফাঁকি দিয়ে কিছু জিনিস ওরা শহরের ভেতরে পাচার করে, এতে প্রচুর টাকা। বুঝলাম, তাহলে কোর্ট কাছারিতে নিশ্চয়ই ওদের অনেক জানাশোনা লোক আছে। ঠিক ধরেছেন। সন্ধ্যার দিকে ক্যাফেতে ফিরে ওরা দেখল শামিয়ানা গুটিয়ে ফেলা হয়েছে, খাঁচার ভেতর চেঁচাচ্ছে তোতা পাখিটা। লোকজনের ভিড় জমে উঠেছে টেবিলগুলোর চারপাশে, কিন্তু কারোই গায়ে শার্ট ছাড়া অন্য কিছু চোখে পড়ছে না। কটারকে দেখেই একজন উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। ওর শার্টের বোতাম সব খোলা, বুকের প্রায় সবটাই দেখা যাচ্ছে, লাল ইটের মতো রং। মাথায় শোলার টুপি, রোদে পোড়া মুখটা তামাটে রঙের, চোখ দুটো ছোট, রং কালো, দাঁতগুলো সাদা ঝকমকে, আঙুলে 3টে আংটি, নাকটা বেশ মোটা, মুখটা ভরাট, বয়স 30-এর কাছাকাছি। এরই নাম গ্রাসিয়া। বাহ! র্যাবেয়ার উপস্থিতি উপেক্ষা করে কটাটকে বলল, গ্রাসিয়া, চলুন 2-1 গ্লাস টানা যাক। ওরা নীরবে বসে মদ্যপান করল। চলুন একটু বাইরে হাঁটি, প্রস্তাব করল গ্রাসিয়া। তিনজনে হাঁটতে হাঁটতে বন্দরের দিকে এগোলো। গ্রাসিয়া জানতে চাইল কাজটা কী ধরনের। কটাট বলল, র্যাবেয়া শহর ছেড়ে পালিয়ে যেতে চায়। সিগারেট টানতে টানতে আগে আগে হাঁটছে গ্রাসিয়া। র্যাবেয়া সম্পর্কে ও কিছু প্রশ্ন করল। কেন পালাতে চান কেন? ওর স্ত্রী ফ্রান্সে থাকে। কী করেন ভদ্রলোক? সাংবাদিকতা। এখনও সাংবাদিকরা কিছু গোপন রাখতে পারে না। আগেই বলেছি উনি আমার বন্ধু। হাঁটতে হাঁটতে জেটির কাছাকাছি এসে পড়ল ওরা। চারপাশে বেড়া, ঢোকার পথ বন্ধ। মোড় নিয়ে এবার ওরা এগিয়ে গেল একটা তারিখানার দিকে। মাছ ভাজার গন্ধ ভেসে আসছে ওখান থেকে। যা হোক, বলল গ্রাসিয়া, এ ব্যাপারে সরাসরি আমি সাহায্য করতে পারবো না। রাউল এজন্য উপযুক্ত লোক। কথা বলে দেখব, কাজটা কিন্তু সোজা নয়। বেশ, আগ্রহ দেখালো কটার্ড। গ্রাসিয়া আর কিছু বলল না। তারিখানায় ঢোকার আগে থামল এবং এই প্রথম সরাসরি সম্বোধন করল র্যাবেয়াকে। পরশুবেলা 11টায় শহরের উপকণ্ঠে কাস্টমস ব্যারাকের সামনে দেখা হবে। এই বলে ভেতরে ঢুকতে যাচ্ছিল গ্রাসিয়া, কিন্তু পরক্ষণে হঠাৎ যেন মনে পড়ে গেছে এ ভেবে বলল, মনে রাখবেন কিন্তু কিছু মালকড়ি খরচ করতে হবে। জানি, সম্মতি জানালো র্যাবেয়া। দুদিন পর শহর থেকে যে বড় রাস্তাটা বাইরে চলে গেছে সেই রাস্তায় দেখা গেল কটার্ড আর র্যাবেয়াকে। পথে দুপাশে কোনো গাছপালা নেই। কাস্টমস ব্যারাকে একটা অংশকে রূপান্তরিত করা হয়েছে হাসপাতালে। গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু লোক, হয়তো রোগী দেখার অনুমতির জন্য অপেক্ষা করছে। আমি ঠিক বুঝছি না, আপনি বাইরে যেতে চাইছেন কেন? এখানে তো বেশ কৌতূহল জাগানোর মতো ব্যাপার ঘটেছে, বলল কটার্ড। না, এসব ব্যাপারে আমার কোনো কৌতূহল নেই, জানালো র্যাবেয়া। অবশ্য থাকলে বিপদের ঝুঁকি আছে। ঠিক তখনই রিওর গাড়ি এসে থামলো ওদের পাশে। গাড়ি চালাচ্ছে তারিও। ঘুম ঘুম চোখে বসে আছে রিও। র্যাবেয়াকে শহরে পৌঁছে দিতে চাইল তারিও। ধন্যবাদ, এখানে একজনের সঙ্গে দেখা করব, বলল র্যাবেয়া। ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল রিও। সত্যি দেখা করব একজনের সঙ্গে। নিজের কথার পুনরাবৃত্তি করল র্যাবেয়া। ডাক্তার সাহেবও ব্যাপারটা জানেন নাকি? কটার বিস্মিত হয়ে প্রশ্ন করল। আস্তে, ওই যে ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে আছে, কটার্ডকে বলল তারিও। নিমেষে বদলে গেল কটার্ডের চাহনি। দ্রুত পায়ে হেঁটে এলেন এম অথন। কাছে এসে টুপি নামালেন মাথা থেকে। সুপ্রভাত, জানালো তারিও। ম্যাজিস্ট্রেট প্রথমে অভিবাদন জানালেন গাড়ির ভেতরের দুজনকে, তারপর রাস্তায় দাঁড়ানো দুজনের দিকে ফিরে সামান্য একটু মাথা নোয়ালেন। এম অথন এর সঙ্গে ওদের পরিচয় করিয়ে দিল তারিও। আকাশের দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন অথন, তারপর মন্তব্য করলেন, সত্যি বড্ড দুঃসময় যাচ্ছে। মসিয়ে তারিও,
আপনার কাজ সত্যি এক মহৎ দৃষ্টান্ত। আচ্ছা ডাক্তার, মহামারী কি আরও খারাপের দিকে যেতে পারে? রিও বলল, প্রত্যেকেরই কামনা করা উচিত এর চেয়ে খারাপ কিছু ঘটবে না। তারেও ম্যাজিস্ট্রেটের কাছে জানতে চাইল, আপনার কাজকর্ম কি এখন বেড়ে গেছে? যা ভাবছেন ঠিক তার উল্টো। মারাত্মক ক্রিমিনাল কেসগুলো কমে এসেছে, আইনকানুন মানুষ এখন অনেক ভালোভাবে মেনে চলে গেলেন অথন। গাড়িতে স্টার্ট দিল তারেও। কিছুক্ষণ পর কটার্ড এবং র্যাবেয়া লক্ষ্য করলো ওদের দিকে এগিয়ে আসছে গ্রাসিয়া। কাছে এসে বলল, আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। চারপাশের ভিড়ের ভেতর মেয়ে মানুষের সংখ্যায় বেশি, প্রত্যেকের হাতে পাটুলি। আশা করছে হয়তো জিনিসটা পৌঁছে দিতে পারবে অসুস্থ স্বজনের কাছে। ব্যারাকের ফটকের সশস্ত্র পাহারা। ব্যারাক আর ফটকের মাঝখানে একটা আঙিনার মতো। সেখান থেকে কিছুক্ষণ পরপর শোনা যাচ্ছে অদ্ভুত ভুতুড়ে চিৎকার। ভিড় জমানো লোকজন তখন উদ্বিগ্ন দৃষ্টিতে তাকাচ্ছে ভেতরের রোগীদের ওয়ার্ডের দিকে। ওরা তিনজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইসব দেখতে লাগলো। খানিক বাদে ওদের পিছনে এক কণ্ঠস্বর সুপ্রভাত বলতেই একসঙ্গে ঘরে দাঁড়ালো তিনজন। এত গরমেও রাউলের পরনে কালো স্যুট, মাথায় ফেল্ট ক্যাপ, সুগঠিত দীর্ঘ দেহ ওর। চেহারাটা কেমন বিমর্ষ। ঠোঁটজোড়া না নড়িয়ে খুব দ্রুত আর পরিষ্কার ভাষায় বলল, চলুন একটু সেন্টারের দিকে হাঁটা যাক। গ্রাসিয়া, তোমাকে আর দরকার নেই। একটা সিগারেট ধরিয়ে ওখানে দাঁড়িয়ে রইল গ্রাসিয়া। ওরা তিনজন হাঁটতে হাঁটতে এগিয়ে গেল সামনের দিকে। রাবেয়া আর কটার দুপাশে, মাঝখানে রাউল। গ্রাসিয়া আমাকে সব বলেছে, বলল রাউল। ব্যবস্থা একটা হতে পারে, কিন্তু আগেই বলছি পুরো 10,000 লাগবে। আমি রাজি, জানালো রাবেয়া। ডকের কাছাকাছি একটা স্প্যানিশ রেস্তোরাঁ আছে, কাল দুপুরে ওখানে আমরা খাবো। রাবেয়া বলল, বেশ, তাই হবে। এই প্রথম হাসল রাউল। হাত বাড়িয়ে করমর্দন করল। ও চলে যাবার পর কটার বলল, কাল দুপুরে আমি আপনার সঙ্গে যেতে পারবো না, একজনের সঙ্গে দেখা করতে হবে, আর তাছাড়া আমাকে আপনার দরকারও হবে না। হলুদ রঙের ছোট্ট একটা রাস্তা, ওই রাস্তা থেকে কিছুটা নিচে অন্ধকার ঘরে স্প্যানিশ রেস্তোরাঁ। নিয়মিত খদ্দেররা অধিকাংশই স্প্যানিশ বংশোদ্ভূত, অন্তত ওদের চোখের রং তাই বলে। র্যাবেয়া রেস্তোরাঁয় ঢোকার পর সবাই ওর দিকে সকৌহলে তাকালো। রাউল ভেতর থেকে ইশারা করতেই ওর দিকে এগিয়ে গেল র্যাবেয়া। সঙ্গে সঙ্গে সবার চোখ থেকে উড়ে গেল কৌতূহল। নিজের নিজের প্লেটের উপর ঝুঁকে পড়ল ওরা। রাউলের পাশে আজ বসে আছে লম্বাটে লিকলিকে চেহারার একজন। দাড়ি গোঁফ বিশ্রীভাবে কামানো, কাঁধ অসম্ভব রকমের চওড়া, মুখটা ঘোড়ার মুখের মতো লম্বা, মাথার চুল পাতলা, জামার হাতা কোনোই অবধিই গোটানো, হাত দুটোই মাংস বলতে কিছুই নেই, কান পুরু লোমে ঢাকা। পরিচয়ের পালা চুকে যাবার পর ধীরে ধীরে পরপর 3বার মাথা নোয়ালো লোকটা। ওর নাম অবশ্যই বলল না রাউল। লোকটার প্রসঙ্গ উঠলে ওকে আমাদের বন্ধু বলে উল্লেখ করল। আমাদের এই বন্ধু ধারণা ও হয়তো আপনাকে সাহায্য করতে পারবে। ও র্যাবেয়া কী খাবে সে ফরমাশ নিতে টেবিলের সামনে এক ওয়েটার এসে দাঁড়াতেই আচমকা মাঝপথে থেমে গেল রাউল। ও আমাদের অন্য 2জন বন্ধুর সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবে। ওরা আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে ফটকের কয়েকজন পাহারাদারকে। তবে তার মানে এই না যে আপনি সাথে সাথে রওনা হতে পারবেন। কখন পালাতে পারবেন সেটা পাহারাদারেরাই ঠিক করে দেবে। ওদের কারোর বসায় আপনি কয়েক রাত থাকতে পারলে ব্যাপারটা আপনার জন্য সহজ হবে। ওদের বাসা ফটকের কাছেই। এখন আমাদের এই বন্ধুর কাজ হবে খুব তাড়াতাড়ি ওদের সঙ্গে আপনার যোগাযোগ ঘটিয়ে দেওয়া। এসব যখন শেষ হবে তখন আপনি ওর সঙ্গে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে পাকাপাকি কথা বলবেন। ঘোড়ামুখো বন্ধু লোকটা মুহূর্তের জন্যেও টমেটোর সালাদ চিবানো বন্ধ না করে আবারও বার কয়েক তার ছুঁচলো মাথাটা ওপর নিচ করল। তারপর যখন শেষ হলো খাওয়া তখন শুরু করলো কথা, উচ্চারণে স্প্যানিশ টান। পরের দিন সকাল 8টায় শহরের গির্জার বারান্দার র্যাবেয়াকে দেখে ও বলল যে, চলুন সেদিন ওখানে দেখা করা যাক, এই জায়গাতেই। তাহলে অন্তত আরও 2 দিন আমাকে অপেক্ষা করতে হবে, মন্তব্য করল র্যাবেয়া। দেখুন, আপনি যা ভাবছেন ব্যাপারটা অত সহজ নয়। ওদেরও চারদিকে খোঁজখবর নিতে হয়, উত্তর দিল রাউল। ঘোড়ামুখো বন্ধু আরেকবার আস্তে করে মাথা নেড়ে সমর্থন করল রাউলকে।
কথা বলতে বলতে র্যাবিয়া জানল ঘোড়ামুখো লোকটা একজন উৎসাহী ফুটবল খেলোয়াড়। ও নিজেও একসময় ফুটবল খেলোয়াড় ছিল, আর ফুটবলের প্রতি ওর আগ্রহ ছিল যথেষ্ট। খাওয়া শেষ হওয়ার পর দেখা গেল ওদের মধ্যে বেশ একটা হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছে, এবং অচিরেই ঘোড়ামুখো র্যাবিয়াকে ঠাট্টা ছলে বুড়ো খোকা বলে ডাকতে আরম্ভ করলো। বলল, ফুটবল মাঠে একমাত্র সেন্টার হাফরাই খেলা দেখবার সুযোগ পেয়ে থাকে। র্যাবিয়া ওর মত সমর্থন করলো, যদিও সে নিজে খেলেছে সেন্টার ফরওয়ার্ড পজিশনে। মোটামুটি একটা শান্ত পরিবেশের মধ্যে এগোচ্ছিল ওদের কথাবার্তা। হঠাৎ বেজে উঠল রেডিও। কয়েকটা হালকা গান শেষ হবার পর ঘোষণা করা হলো, আগের দিন প্লেগে মারা গেছে 207 জন। রেস্তোরাঁর কেউই বিচলিত হলো না খবরটা শুনে। একমাত্র ঘোড়ামুখো বন্ধুই কাঁধ ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। রাহুল এবং র্যাবিয়াও উঠে পড়ল এই সঙ্গে। রেস্তোরাঁ থেকে বেরোবার পথে র্যাবিয়ার ডান হাত বন্ধু নিজের মুঠোয় নিয়ে বেশ জোরে ঝাঁকানি দিয়ে বলল, আমার নাম গঞ্জালেস। পরের দুটো দিন র্যাবিয়ার কাছে মনে হলো যেন অনন্তকাল। রিওকে খুঁজে বের করে সমস্ত ঘটনা শোনালো। রিও তখন রোগী দেখার জন্য বাইরে যাচ্ছিল, সেও চলল ওর সঙ্গে। এক রোগীর বাসায় পৌঁছলো ওরা। তারেও ঠিকমতো পৌঁছলেই হয়, বলল রিও। ওকে তখন বেশ পরিশ্রান্ত দেখাচ্ছিল। মহামারী কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? প্রশ্ন করল র্যাবিয়া। রিও বলল, ঠিক তা নয়, তবে পরিস্থিতি সামলানোর মতো যন্ত্রপাতি এবং লোকের বড্ড অভাব। বাইরে থেকে ডাক্তার বা অ্যাসিস্ট্যান্ট আসেনি? এসেছে, কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম। অবস্থার অবনতি ঘটলে আমরা সামলাতে পারবো না। আমি কিন্তু সে ভয়ে পালাতে চাইছি না। আমি কাপুরুষ নই, কিন্তু দীর্ঘদিন প্রেমিকাকে ছেড়ে থাকতে হবে এটা কিছুতেই ভাবতে পারি না। অবশ্য আমি জানি না জীবন সম্পর্কে আপনার ধারণা কী। রিও বলতে যাচ্ছিল ওর উপলব্ধিটাও অনেকটা এই রকমের। ঠিক এ সময় এসে পড়ল তারিও। ওর মুখে কেমন একটা উত্তেজনার ভাব। ফাদার প্যানালুকে আমাদের কাজে যোগ দেওয়ার কথা বলেছিলাম, উনি রাজি হয়েছেন, জানালো তারিও। বাহ, মুখে যাই বলুন, কাজের সময় তো বাস্তববাদী মনে হচ্ছে। আমি খুশি হয়েছি, বলল রিও। মাফ করবেন, এবার আমি বিদায় নেব, বলল র্যাবিয়া। বুধবার, অর্থাৎ যেদিন সাক্ষাতের কথা, 8টা বাজার 5 মিনিট আগেই গির্জায় পৌঁছে গেল র্যাবিয়া। অন্য দিনের তুলনায় আজ বাতাস এখনও কিছুটা ঠান্ডা। আকাশে হালকা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে মেঘ, ভেসে আসছে শিশিরের মৃদু গন্ধ। গির্জার ঘড়িতে 8টা বাজল। শূন্য বারান্দায় পায়চারি করতে লাগলো র্যাবিয়া। ভেতর থেকে ভেসে আসছে ধূপের সুবাস। সঙ্গীতের সুর আস্তে আস্তে স্থিমিত হতে হতে একেবারে থেমে গেল। জনাদশেক লোক গির্জার ভেতর থেকে বেরিয়ে এসে শহরের দিকে হাঁটতে থাকলো। অধৈর্য হয়ে উঠল র্যাবিয়া। আবার কিছু লোক সিঁড়ি বেয়ে উপরে উঠল। একটা সিগারেট ধরাতে যাচ্ছিল র্যাবিয়া। হঠাৎ ভাবল, এখানে সিগারেট টানা অপরাধ হিসেবে গণ্য হতে পারে। 8টা 10-এ বেজে উঠল অর্গান। ভেতরে ঢুকলো ও। প্রথমে আবছা আলোয় কিছুই ঠাহর করতে পারল না। সামনে একটা বেদি, তার উপর একটা মূর্তি। হাঁটু গেড়ে বসা মানুষগুলোকে মনে হচ্ছে জমাট বাঁধা অন্ধকারের কতকগুলো ছোপ। বাইরে এসে র্যাবিয়া দেখে সিঁড়ি বেয়ে নেমে যাচ্ছে গঞ্জালেস। ওকে দেখে বলল, এই যে বুড়ো খোকা, আমি ভেবেছিলাম আপনি এতক্ষণে চলে গেছেন। অনেক দেরি করে ফেলেছি। এরপর দেরি হওয়ার কারণটা জানালো ও। 8টা বাজার 10 মিনিট আগে বাসা থেকে বেরিয়েছি। যেখানে ওদের সঙ্গে দেখা করার কথা, সেখানে অপেক্ষা করেছি 20 মিনিট, কিন্তু তবু পাত্তা পেলাম না কারো। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। এই লাইনে কাজ করতে গেলে পদে পদে বিপদ, সে জানালো। পরের দিন একই সময়ে ওয়ার মেমোরিয়ালের সামনে দেখা হবে বলে কথা দিয়ে গেল গঞ্জালেস। দীর্ঘশ্বাস ফেলে টুপিটা পেছনের দিকে ঠেলে দিল র্যাবিয়া। ওয়ার মেমোরিয়াল জায়গাটা পাহাড়ের চূড়ার কাছে একটা পার্কের মতো দেখতে। ওখান থেকে সমুদ্র চোখে পড়ে। পরের দিন ওরা আসার আগেই নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছলো র্যাবিয়া। সময় কাটানোর জন্য পড়ল শহীদদের নামের তালিকা। কয়েক মিনিট পর দুজন লোক হাঁটতে হাঁটতে এগিয়ে এলো রিওর দিকে। কেমন একটা নির্বিকার দৃষ্টিতে তাকালো ওর দিকে। তারপর পার্কের দেয়ালে হাত রেখে উৎসুক দৃষ্টিতে দেখতে লাগলো নিচের জনশূন্য বন্দর। দুটো লোকের পরনেই একই রকম ফতুয়া আর নীল প্যান্ট। দুজনের উচ্চতাও সমান। একটু সামনে গিয়ে একটা পাথরের বেঞ্চিতে বসলো র্যাবিয়া। এমন সময় ওর দিকে হেঁটে এলো গঞ্জালেস। এর মধ্যে
নিশ্চয়ই আপনাদের আলাপ হয়ে গেছে। এবার তাহলে কাজের কথায় আসা যাক, বলল ও। ওদের একজনের নাম মার্সেল, অন্যজন লুই। একজন বলল, দুদিনের মধ্যেই পোর্টে আমাদের ডিউটি শুরু হবে, তখন পুরো সপ্তাহ আমরা এখানেই থাকব। সে সময় দেখব কোন রাতটায় সুবিধা হবে। কিন্তু বিপদ আছে একটা, আমাদের সঙ্গে আরও দুজন পাহারায় থাকবে। ওরা সৈনিক, যতদূর সম্ভব ওদের এসবের বাইরে রাখা ভালো। কোনো কোনো দিন সন্ধ্যায় ওরা কাছের একটা শুঁড়িখানায় যায়, সেখানে বেশ কিছুক্ষণ আড্ডা মারে। এ সময়টায় আপনি যদি আমাদের বাসায় থাকেন তাহলে সবচেয়ে ভালো হয়। আমাদের বাসা ফটক থেকে মাত্র কয়েক মিনিটের পথ, তবে ঝটপট সব কিছু সেরে ফেলতে হবে। ফটকের সামনে আরও একটা পাহারা বসানোর কথাবার্তা চলছে। সম্মতি জানালো রেবেয়া। পকেটের সবকটা সিগারেট ওদের দিয়ে দিল। ওদের ভেতরে যে লোকটা এতক্ষণ কথা বলেনি সে গঞ্জালেসকে জিজ্ঞেস করলো, টাকা পয়সার লেনদেন সম্পর্কে কথা হয়েছে? না, এখনো হয়নি, বলল গঞ্জালেস। তবে ওসব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। উনি আমার বিশিষ্ট বন্ধু, টাকা পয়সা যা দেবার যাওয়ার সময় দেবেন। একদিন পর রাতের খাওয়ার সময় সবাইকে স্প্যানিশ রেস্তোরাঁয় আসতে বলল। এরপর রেবেয়াকে বলল, বুড়ো খোকা, চিন্তার কিছু নেই, প্রথম রাতে আমি আপনার সঙ্গে থাকব। পরের দিন হোটেলের নিজের ঘরে ফিরছে রেবেয়া। সিঁড়িতে দেখা হয়ে গেল তারিউয়ের সঙ্গে। আমার সঙ্গে যাবেন? ডাক্তার রিওর কাছে যাচ্ছি, বলল তারিউ। একটু ইতস্তত করল রেবেয়া। যাওয়াটা কি উচিত হবে? আমার কেবলই মনে হয় ওকে নিশ্চয়ই খুব বিরক্ত করছি। আপনি উতলা হবেন না, আপনার অনেক কথা শুনেছি ওর কাছে। কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করল রেবেয়া, তারপর বলল, তার চেয়ে এক কাজ করুন না, বরং রাতের খাবার পর আমরা এখানে দুজনেই চলে আসুন এবং একসঙ্গে গলা ভেজানো যাবে, কেমন হবে? সেটা নির্ভর করছে ডাক্তার রিওর উপর, দ্বিধা জড়ানো কণ্ঠে বলল তারিউ। আর প্লেগের উপর তো বটেই। রাত 11টার হোটেলের ছোট্ট বারে ঢুকল রিও এবং তারিউ। প্রায় 30 জনের মতো লোক তখন বসেছিল ওখানে। চিৎকার করে গলা ফাটিয়ে কথা বলছে সবাই, আর বাইরে প্লেগ অক্রান্ত থমথমে শহর। কিছুটা থমথম খেয়ে গেল ওরা দুজন। থমকে দাঁড়িয়ে পড়ল ঢোকার পথে, কিন্তু যখন দেখলো বারে মদ বিক্রি হচ্ছে তখন হইচইয়ের কারণ বোধগম্য হলো। এক কোণে একটা টুলের ওপর বসে আছে রেবেয়া। ওদের দেখে ইশারা করলো, আর পাশে দাঁড়ানো যে লোকটা হইচই করছিল তাকে কুনুই দিয়ে ধাক্কা মেরে সরালো ওদেরকে এগোনোর পথ করে দেওয়ার জন্য। কড়া কিছু টানতে আপত্তি নেই তো? প্রস্তাব দিল ও। না, সাড়া দিল তারিউ। মদের ঝাঁঝালো গন্ধ শুকল রিও। চারদিকের চিৎকার, কারো কথা শোনা যাচ্ছে না। রেবেয়াকে দেখে মনে হচ্ছে মদ খাওয়া নিয়ে মগ্ন হয়ে আছে ও। বারের বাইরের অবশিষ্ট জায়গাটুকুতে দুখানা টেবিল পাতা। একটাই বসে আছে একজন নৌবাহিনীর অফিসার, দুপাশে দুজন যুবতী। সামনে বসা লালচে মুখো মোটাসোটা এক ভদ্রলোককে টাইফয়েড যেবার কায়রোতে মহামারীর আকারে দেখা দিয়েছিল সে গল্প শোনাচ্ছিল অফিসার। অন্য টেবিলটায় রয়েছে একদল যুবক। ঠিক ওদের মাথার উপরেই লাউডস্পিকার থেকে ভেসে আসছে একঘেয়ে সঙ্গীতের গর্জন, তাই ওদের কথা শোনা যাচ্ছে না। কিছু হলো? একটু চেঁচিয়ে রেবেয়াকে জিজ্ঞেস করল রিও। সম্ভবত এই সপ্তাহের মধ্যে কিছু একটা হয়ে যাবে। বড়ই দুঃখের কথা, চিৎকার করে উঠল তারিউ। কেন? আপনি অমন ভাবছেন কেন? না না, এমনি, বলল রিও। ওর ধারণা আপনি থাকলে আমাদের অনেক সাহায্য হতো, কিন্তু আমি আপনার অবস্থা বুঝি। আরেক দফা মদ নিল ওরা। এবারের খরচটা তারিউয়ের। টুল থেকে নেমে পড়ল রেবেয়া। এই প্রথম তারিউয়ের চোখের দিকে সরাসরি তাকিয়ে জানতে চাইল, কিভাবে আমি আপনাদের সাহায্য করতে পারি? কেন? মদের গ্লাসের দিকে হাত বাড়াতে বাড়াতে শান্ত গলায় বলল তারিউ, আপনি আমাদের যে কোনো একটা স্যানিটারি স্কোয়াডের সঙ্গে কাজ আরম্ভ করতে পারেন। একটা একগুঁয়েমি ভাব ফুটে উঠল রেবেয়ার চেহারায়। আবার টুলে উঠে বসল। আপনার কি মনে হয় স্কোয়াডগুলো ভালো কাজ করছে না? মদের গ্লাসে চুমুক দিয়ে জানতে চাইল তারিউ। না, এ কথা বলার মতো কোনো কারণই দেখছি না আমি। রেবেয়া তার মত শেষ করলো। রিও লক্ষ্য করলো ওর হাত কাঁপছে। নিশ্চয়ই মাতাল হয়ে গেছে রেবেয়া। পরের দিন স্প্যানিশ রেস্তোরাঁয় পৌঁছে রেবেয়া দেখল সামনের ফুটপথের ওপর অনেক লোক চেয়ার পেতে বসে আছে। চারপাশে সোনালি আর সবুজ আলো ঝিকমিক করছে। ওদের অনেকেরই মুখে থেকে ভেসে আসছে কড়া চুরুটের ঝাঁঝালো গন্ধ। ভিড় ঠেলে রেস্তোরাঁয় ঢুকলো ও।
ভেতরটা একেবারে খালি। সেদিন গঞ্জালেস যে টেবিলে বসেছিল সেদিক এগিয়ে গেল রেবেয়া। পরিচারিকাকে জানালো খাবারের ফরমাশ দিতে একটু দেরি হবে। ঘড়িতে তখন 7:30 বাজে। বাইরে যারা হাওয়া খাচ্ছিল ওদের মধ্যে থেকে দুজন করে ভেতরে ঢুকতে শুরু করলো। টেবিলে ঘুরে ঘুরে খাবার দিতে লাগলো পরিচারিকা। আস্তে আস্তে কোলাহলে ভরে উঠল ঘরটা। 8টা বাজলো। একে একে জ্বলে উঠল ভেতরের সবগুলো আলো। ওর টেবিলের চারপাশের চেয়ার দখল করে বসলো অপরিচিত একজন লোক। ডিনারের ফরমাশ দিল রেবেয়া। 8:30টায় ওর খাওয়া শেষ হবার পরও গঞ্জালেস বা সেই পাহারাদার দুজনের কেউই এলো না। আস্তে আস্তে খালি হাতে আরম্ভ করলো রেস্তোরাঁ। 9টায় একেবারে খালি হয়ে গেল রেস্তোরাঁ। পরিচারিকা অদ্ভুত দৃষ্টিতে ওকে লক্ষ্য করছে। দেখে বিল মিটিয়ে বেরিয়ে পড়ল রেবেয়া। রাস্তার ওপারে তখন একটা ক্যাফে খোলা ছিল। সেখানে ঢুকে এমন একটা জায়গা বেছে নিল ও যেখান থেকে স্প্যানিশ রেস্তোরাঁয় দরজার ওপর ভালোভাবে নজর রাখা যায়। কিন্তু শেষ পর্যন্ত কেউই এলো না। রাত 9:30টায় রাস্তায় বেরিয়ে নিজের হোটেলের দিকে ধীর পায়ে হাঁটা দিল রেবেয়া। গঞ্জালেসের ঠিকানা ও রাখেনি। লোকটাকে আবার কীভাবে খুঁজে বের করবে সেটাই এখন ওর চিন্তার বিষয়। হয়তো আবার গোড়া থেকে সব কিছু শুরু করতে হবে। ওর চারপাশ দিয়ে ছোটাছুটি করছে অ্যাম্বুলেন্স। একসময় হঠাৎ রেবেয়া সবিস্ময়ে অনুভব করলো যে ওর আর ওর প্রেমিকার মাঝখানে প্লেগ যে দেয়াল তুলেছে সেই দেয়ালের বাইরে যাওয়ার সমস্ত পথ ওর জন্য বন্ধ হয়ে গেছে। আকস্মাৎ প্রেমিকাকে দেখার এক প্রবল আকাঙ্ক্ষা ওর হৃদয়ে প্রচণ্ড গতিতে উদ্দীপ্ত হয়ে উঠল। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শুরু হলো জ্বালা। দাবানলের মতো শিরা উপশিরা বেয়ে রক্ত প্রবাহের সঙ্গে ছড়িয়ে পড়ল সারা শরীরে। হোটেলের দিকে ছুটতে আরম্ভ করলো রেবেয়া। পরের দিন খুব সকালে রিওর বাসায় গেল ও। জানতে চাইল কটার্ডকে কোথায় পাওয়া যাবে। কাল রাত 10টায় কটার্ডের এখানে আসার কথা। তারিও আসতে বলেছে। আপনি 10:30টায় আসুন, বলল রিও। পরের দিন রাতে কটার্ড পৌঁছে দেখে রিও এবং তারিও একজন রোগীর ব্যাপারে আলাপ করছে। ওরা ভেবেছিল লোকটা মারা যাবে, কিন্তু সে বেঁচে আছে এখনও। রিও এরপর বিভিন্ন রিপোর্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তারিও ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো কটার্ডের দিকে। মুসে কটার্ড, বলুন তো আপনি কেন এখনও আমাদের দলে যোগ দিচ্ছেন না? কটার্ড টুপি হাতে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। বোঝা যায় আঁতে ঘা লেগেছে তার। এগুলো আমার কাজ বলে আমি মনে করি না। আর তাছাড়া প্লেগের ফলে আমার কিছু সুবিধাই হয়েছে, তাই আমি একে বাধা দিতে চাই না। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। প্লেগ শুরু না হলে আপনাকে অনেক আগেই হাজতে যেতে হতো। ভীষণ চমকে উঠল কটার্ড। চেয়ারের পেছনটা ধরে সামনে নিল নিজেকে। কে বলেছে আপনাকে এ কথা? কেন, আপনি নিজেই বলেছিলেন। ভুলে গেছেন এর মধ্যে? মানসিক ভারসাম্য হারালো কটার্ড। অশ্রাব্য গালিগালাজ আরম্ভ করল ও। দেখুন, অত উত্তেজিত হবার কিছু নেই, শান্ত গলায় বলল তারিও। আমি কিংবা রিও আমরা কেউই পুলিশের কাছে আপনার কথা জানাবো না। আর আপনি কি মনে করেন না করেন তা নিয়েও আমাদের মাথা ব্যথা নেই। শান্ত হন, বসুন। ইতস্তত করে বসে পড়ল কটার্ড। সঙ্গে সঙ্গে ওর বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। আমার একটা পুরনো ব্যাপার আবার ঘুঁচিয়ে তোলা হয়েছে। ভেবেছিলাম সবাই এতদিনে ভুলে গেছে এটা। থানা থেকে কয়েকদিন আগে আমাকে ডেকে পাঠানো হয়েছিল। আমাকে জানানো হয় ব্যাপারটা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমি যেন এক পাও নড়ি না কোথাও থেকে। শেষ পর্যন্ত ওরা আমাকে ধরবেই ধরবে। গুরুতর কিছু জানতে চাইল তারিও। গুরুতর বলতে আপনি কি বোঝেন সেটা না জানলে কি বলবো বলুন। তবে খুন বা ওই ধরনের কিছু নয়। কটার্ডকে দেখে রিও আর তারিও উভয়েরই করুণা হলো ভীষণ। ভাগ্য ভালো হলে শুধু হাজতবাসের উপর দিয়েই পার হয়ে যেতে পারি। হঠাৎ আবার উত্তেজিত হয়ে উঠল। একটা ভুলের জন্য ব্যাপারটা ঘটেছিল। ভুল তো সবাই করে, করে না? কিন্তু তারই জন্য শাস্তি পেতে হবে আমাকে? তাহলে এজন্যই আপনি গলায় দড়ি দিয়েছিলেন? আবার প্রশ্ন করল তারিও। হ্যাঁ, তবে সেটাও একটা ভুল ছিল। কটার্ডকে আশ্বাস দিল রিও। বলল, আপনার ব্যাপারটা এতদিনে বুঝতে পারলাম। আমার বিশ্বাস আপনার কোনো বিপদ হবে না। তা আমিও জানি। এই মুহূর্তে আমার ভয় পাওয়ার কিছুই নেই। এতক্ষণে বুঝলাম কেন আপনি আমাদের কাজে যোগ দিচ্ছেন না, বলল তারিও। মসিয়ে তারিও, আমার বিরুদ্ধে নিশ্চয়ই আপনার কোনো আক্রোশ নেই? অবশ্যই না, তবে একটাই অনুরোধ,
চারদিকেই রোগের জীবাণু ছড়িয়ে বেড়াবেন না। কটাট প্রতিবাদ জানিয়ে বলল, আমি নিজে কোনো দিন এটা চাইনি। প্লেগ শুরু হয়েছে, সেটা দৈব ব্যাপার। এর জন্যে কিছু ব্যক্তিগত সুবিধা আমার হয়েছে সত্যি, কিন্তু সেটা আমার বরাত। তাই বলে প্লেগের জন্য আমাকে দায়ী করা উচিত নয়। কথাবার্তায় মনে হলো ইতিমধ্যে বেশ সাহস সঞ্চয় করে ফেলেছে ও। এমন সময় ওখানে ঢুকলো রেবেয়া। ওকে দেখে আবার ফুঁসে উঠল কটার্ড। রীতিমতো চিৎকার করে বলল, আমি বিশ্বাস করি না। আপনারা যেসব ব্যবস্থা নিয়েছেন তাতে কোনো ফল হবে। রেবেয়া কটার্ডকে প্রশ্ন করে জানল, গঞ্জালেসের ঠিকানা ও জানে না। শুনে বিরক্তি আর হতাশায় ভরে উঠল ওর মন। এরপর কটার্ডকে সে বলল, সেই ছোট্ট ক্যাফেটাতে আমরা আর একবার গেলে কেমন হয়? ঠিক হলো, পরের দিন ওরা সেখানে যাবে। রিও রেবেয়াকে বলল, আপনার কি হলো সে খবর কিন্তু আমাকে দিতে ভুলবেন না। রেবেয়া জানালো, আপনি এবং তারিও যদি এ সপ্তাহের শেষে হোটেলে এসে আমার খোঁজ নেন তাহলে সবচেয়ে ভালো হয়। বেশি রাত হলেও অসুবিধে হবে না। আমি আমার ঘরেই থাকব। পরের দিন সকালে সেই ছোট্ট ক্যাফেটাতে গেল রেবেয়া এবং কটার্ড। বলে এলো আজ সন্ধ্যায় অথবা কাল সকালে যেন গ্রাসিয়া ওদের সঙ্গে ক্যাফেতে দেখা করে। সেদিন সন্ধ্যায় ওদের অপেক্ষা বৃথা গেল। পরের দিন এলো গ্রাসিয়া। সব কিছু শুনে বলল, কি ঘটেছে আমি ঠিক জানি না। শুনেছিলাম শহরের কয়েকটা অঞ্চল ঘেরাও করা হয়েছে। প্রতিটা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। হয়তো ওরা এই ঘেরাও থেকে ঠিকমতো পালাতে পারেনি। আমি রাহুলের সঙ্গে আবার আপনাদের দেখা করিয়ে দিতে পারি, তবে পরশুর আগে সময় করে উঠতে পারবো না। পরের দিন এক রাস্তার মোড়ে হঠাৎ করে রাহুলের সঙ্গে দেখা হলো রেবেয়ার। শুনল গ্রাসিয়ার অনুমান ঠিক, শহরের নিচু এলাকাগুলো এখনও ঘেরাও করে রাখা হয়েছে। এরপর ওদের কাজ হলো গঞ্জালেসের সঙ্গে যোগাযোগ করা। দুদিন পর স্প্যানিশ রেস্তোরাঁয় দুপুরের খাওয়ার সময় ফুটবলারের সঙ্গে দেখা হলো রেবেয়ার। না, এটা বোকামি হয়ে গেছে, গঞ্জালেস জানালো। আপনার অবশ্যই উচিত ছিল ওদের সঙ্গে যোগাযোগের একটা ব্যবস্থা ঠিক করে রাখা। নিজের ভুল স্বীকার করল রেবেয়া। যেভাবে হোক কাল সকালে ছোকরা দুটোকে খুঁজে বের করব, বলল গঞ্জালেস। তারপর দেখা যাবে কি করা যায়। পরের দিন ওরা গিয়ে দেখে দুই পাহারাদার আগেই বাসা থেকে বেরিয়ে গেছে। একটা চিরকুটে লিখে রেখে গেছে, পরদিন দুপুরবেলা হাই স্কুল মাঠে দেখা করবে। রেবেয়া হোটেলে ফেরার পর ওর চেহারা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল তারিও। আপনার শরীর ভালো তো? প্রশ্ন না করে পারল না ও। না, শরীর ঠিক আছে, কিন্তু কাজটা আবার প্রথম থেকে শুরু করতে হবে। এটা ভেবেই মেজাজ বিগড়ে যাচ্ছে। কাল রাতে আপনারা আসছেন তো? রাতে রিও এবং তারিও ঘরে ঢুকে দেখে বিছানায় শুয়ে আছে রেবেয়া। ওদের দেখেই বিছানা ছেড়ে সামনে সাজানো গ্লাসগুলোয় মদ ঢালো। গ্লাসে চুমুক দেবার আগে রিও জিজ্ঞেস করলো, আপনার কত দূর এগোলো? রেবেয়া বলল, সব কিছু প্রথম থেকে শুরু করতে হবে। হয়তো 2-1 দিনের মধ্যে শেষ পর্যায়ের দেখা সাক্ষাৎ হবে। এরপর নিজের গ্লাসে চুমুক দিয়ে হতাশ কণ্ঠে মন্তব্য করল, হয়তো ঠিক সময়ে দেখা যাবে ওরা আসেনি। এ কথা ভাবছেন কেন? একবার হয়েছে বলে আবারও অমন হবে তার কোনো মানে নেই। তাহলে আপনি এখনও ব্যাপারটা বুঝতে পারেননি, কাঁধ ঝাঁকিয়ে বলল রেবেয়া। মানে? প্লেগের কথা বলছি। আচ্ছা, চেঁচিয়ে উঠল রিও। হ্যাঁ, আপনি এর চরিত্র এখনও বুঝতে পারেননি। এর অর্থ হচ্ছে একই জিনিসের বারবার পুনরাবৃত্তি হওয়া। রেবেয়া উঠে ঘরের কোণে একটা ছোট গ্রামোফোন চালিয়ে দিল। এমন সময় বাইরে শোনা গেল গুলির আওয়াজ। কুকুর মারা পড়ল নাকি কেউ পালিয়ে যাচ্ছিল? কয়েক মিনিট পর থেমে গেল রেকর্ড। জানালার নিচের রাস্তায় শোনা গেল অ্যাম্বুলেন্সের শব্দ। আস্তে আস্তে দূরে মিলিয়ে গেল আওয়াজটা। কেমন বিরক্তিকর ওই রেকর্ড, মন্তব্য করল রেবেয়া। তবু আজ এই নিয়ে 10 বার বাজালাম। এত ভালো লাগে? ভালো লাগার তো কথা নয়, কিন্তু আছে যে মাত্র একটাই। কিছুক্ষণ চুপ করে থেকে তারিও বলল, তাহলে ব্যাপার ওটাই, একই জিনিস বারবার ঘটে। রিওকে জিজ্ঞেস করলো রেবেয়া, আপনাদের স্যানিটারি স্কোয়াড কেমন কাজ করছে? আপাতত 5টা দল কাজ করছে, আশা করছি শিগগিরই এদের সংখ্যা বাড়বে। ডাক্তার, এসব নিয়ে আমি অনেক ভেবেছি। এখন আমি কেন যোগ দিইনি তার কারণ আছে। নিজের জীবনকে বিপন্ন করতে আমার ভয় নেই। আমি স্পেনের গৃহযুদ্ধে যোগ দিয়েছিলাম। কোন পক্ষে? প্রশ্ন করল তারিও। যে পক্ষকে পরাজয় মেনে নিতে হয়েছিল। আমি মনে করি মহৎ কিছু করার ক্ষমতা সব মানুষেরই আছে, কিন্তু মহৎ অনুভূতি যার নেই তাদের কাছে যেতে আমার মন সাড়া দেয় না। কিন্তু আমার তো মনে হয় সব কিছুই হয়তো আমরা করতে পারি, মন্তব্য করল তারিও। না, এটা ঠিক নয়। মানুষ একটানা যেমন দুঃখ ভোগ করতে পারে না, তেমনি সুখ ভোগও করতে পারে না। এর অর্থ সত্যিকারের মহৎ বা মূল্যবান কাজ করার ক্ষমতা মানুষের নেই।
র্যাবেয়া ওদের মুখের দিকে তাকিয়ে এবার প্রশ্ন করল, আচ্ছা তারিউ, আপনি কি ভালোবাসার জন্য প্রাণ দিতে পারবেন? বলা কঠিন, কিন্তু এ মুহূর্তে পারবো না। তাহলে দেখুন, অথচ প্লেগের জন্যে প্রাণ দেবার সাহস আপনার আছে, কিন্তু আমি দেখতে চাই মানুষ শুধু ভালোবাসার জন্যই বাঁচবে কিংবা মরবে। এখন এতে আমার আগ্রহ। রিও উঠে বলল, আমরা এখন যা করছি সেসবের ভেতর সত্যি কোনো বীরত্ব নেই আসলে। অন্তত আমরা সেভাবে চিন্তা করি না। আমাদের এই কাজের পিছনে আছে একটা সাধারণ অনুভূতি, যার নাম শালীনতাবোধ। কিন্তু শালীনতাবোধটা আসলে কি? র্যাবেয়ার গলার স্বর বেশ গম্ভীর মনে হলো এবার। নিজের দায়িত্বটুকু যথাযথভাবে এবং নিষ্ঠার সঙ্গে পালন করা, এটাই শালীনতাবোধ। নিজের দায়িত্ব? কিন্তু হাই, আমি যদি জানতে পারতাম কোনটা আমার নিজের দায়িত্ব। জানি না ভালোবাসাকে মানুষের জীবনে এতটা গুরুত্ব দিয়ে আমি ভুল করছি কিনা। কে বলতে পারে? না না, তা ভাবছেন কেন? আপনি মোটেই ভুল করেননি। আমার ধারণা, এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের দুজনের কারোরই সত্যিকারের হারাবার কিছুই নেই, তাই এই পথে যেতে আপনাদেরও বাধা নেই। রিও গ্লাসের বাকি মতটুকু খেয়ে তারিউকে বলল, চলুন, আমাদের অনেক কাজ পড়ে রয়েছে। ওকে অনুসরণ করলো তারিউ, কিন্তু দরজায় পৌঁছে থেমে গেল ও। ঘুরে র্যাবেয়াকে বলল, আপনি হয়তো জানেন না, রিওর স্ত্রী এখন একটি স্যানিটোরিয়ামে আছেন, চিকিৎসা চলছে ওর। ওখান থেকে শখানেক মাইল দূরে ওর স্বাস্থ্যনিবাস। হঠাৎ হয়ে গেল র্যাবেয়া। কি যেন বলতে চাইল, কিন্তু ততক্ষণে ঘর ছেড়ে চলে গেছে তারিউ। পরের দিন খুব সকালে রিওকে ফোন করলো র্যাবেয়া, শহর ছেড়ে না যাওয়া পর্যন্ত আমি আপনাদের সঙ্গে কাজ করতে চাই, আপনারা কি রাজি? 1 মিনিটের মতো কেটে গেল নীরবে। এরপর দৃঢ় কণ্ঠে উত্তর দিল রিও, অবশ্যই র্যাবেয়া, আপনাকে অশেষ ধন্যবাদ।